সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে রাতের শুভেচ্ছা জানিয়ে আজ ক্লাস পড়া শুরু করছি। আজ আমাদের তথ্য ক্লাস। তথ্য ক্লাসের শেষে আপনাদেরকে শীট দেওয়া হবে। আগে আমরা তথ্য ক্লাসের বিষয়বস্তুগুলো বুঝে নেব। আজ আমরা আলোচনা করব আমাদের আহ, গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে। এই প্রশ্নগুলো আমি ভেঙে ভেঙে আগে আপনাকে বোঝাবো। যদি কোনো প্রশ্ন না বুঝতে পারেন অবশ্যই ক্লাস শেষে জানাবেন। আমি সেটা ব্যাখ্যা করে আপনাদের বোঝাই দেবো। আমরা আগে এক কথায় উত্তর অর্থাৎ শর্ট প্রশ্ন যেগুলো বলে, সংক্ষিপ্ত প্রশ্ন, এগুলো আগে একটু জেনে নেব। তারপরে আমরা এখান থেকে এমসিকিউ করবো। আমরা একটা শর্ট প্রশ্ন থেকে দুই তিনটা করে এমসিকিউ কভার হয়ে যাবে। সেভাবে সাজানো হচ্ছে, আপনাদেরকে সেভাবে দেওয়াই হচ্ছে। আমরা প্রথমে জানবো পিরিমিটিভিজম। এই পিরিমিটিভিজম শব্দের অর্থ কি এটা আগে জানা দরকার। পিরিমিটিভিজম, পিরি অর্থ পূর্বে, আর মিটিভিজম হতো আদিমবাদ। অর্থাৎ আদিম কালে যেসব আন্দোলন গড়ে উঠেছিল, যে শিল্প আন্দোলন হয়েছিল, তাকেই বলা হচ্ছে প্রিমিটিভিজম, অর্থাৎ আদিমবাদ বা আদিম শিল্প আন্দোলন। এই প্রিমিটিভিজম কাকে বলে বা বলতে কি বোঝায় বা এটার দ্বারা কি বোঝানো হচ্ছে মূলত? এই প্রিমিটিভিজম শব্দ দ্বারা কি বোঝানো হচ্ছে, কোনটাকে নির্দেশ করছে সে সম্পর্কে একটু জেনে নিই। প্রিমিটিভিজম হলো একটি শিল্প সাংস্কৃতিক ধারা যেখানে আধুনিক সভ্যতা ও কৃত্রিমতার বিপরীতে আদিম সরল ও প্রাকৃতিক জীবনধারাকে মহিমান্বিত করা হয়। এটি এমন একটি দার্শনিক বিশ্বাস যেখানে সরল আদিম জীবনকে মহৎ ও নিষ্পাপ মনে করা হয় এবং শিল্পকলায় ও পশ্চিমা বা আদিম সংস্কৃতির শৈল্পিক রূপ ও ঐতিহ্যকে অনুকরণ করা হয়। এখন অপশনে কিন্তু আপনার এরকম দেওয়া থাকবে যে প্রিমিটিভিজম কি, বা প্রিমিটিভিজম দিয়ে একটা হাইফেন দেওয়া থাকবে, তখন নিচে লেখা থাকবে আদিমবাদ, ভবিষ্যৎবাদ বা আধুনিকতা, এরকম অপশন থাকবে। তখন কিন্তু আপনাকে অনায়াসে আদিমবাদই দিতে হবে এবং আপনারা সহজে বুঝতে পারবেন। আবার এখানে শব্দ অর্থ লিখতে পারে, আবার কি লিখতে পারে, আবার এখানে লিখতে পারে যে এটা কি। তখন অপশনে অবশ্যই শিল্প আন্দোলন যদি থাকে তাহলে শিল্প আন্দোলনটাই উত্তর দিতে হবে। প্রিমিটিভিজম একটা আদিম শিল্প আন্দোলনও ধরা হয়। ফিউচারিজম। ফিউচারিজম বিংশ শতাব্দীর গোড়ার দিকে ইতালিতে শুরু হওয়া একটি শিল্প সাংস্কৃতিক আন্দোলন। এতটুকুই কিন্তু এনাফ। আপনার যদি ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করে যে ফিউচারিজমটা আসলে কি, তখন আপনারা এই উত্তরটুকুই দিবেন, বিংশ শতাব্দীর শুরুর দিকে ইতালিতে শুরু হওয়া একটি শিল্প সাংস্কৃতিক আন্দোলন। এই আন্দোলনটা কেন হয়েছিল? প্রশ্ন কিন্তু পরপর এরকম আসবে, কেন হয়েছিল এই আন্দোলনটা? তখন সাথে সাথে উত্তর দেবেন শিল্পকলাকে টিকিয়ে রাখার জন্য, রক্ষা করার জন্য এই আন্দোলনটি হয়েছিল, যা প্রযুক্তি, গতি, আধুনিকতা এবং শিল্প বিপ্লব শক্তিকে উদযাপন করতে এবং অতীত ঐতিহ্যকে প্রত্যাখ্যান করত। চিত্রকলা, সাহিত্য, সঙ্গীত, স্থপত্য সহ বিভিন্ন ক্ষেত্রে গতি, যন্ত্র এবং শরীর জীবনের গতিশীলতাকে তুলে ধরতে। এই ফিউচারিজম যারা শিল্পী ছিলেন, এই শিল্পীরা আগে যে সমস্ত শিল্পকর্ম ছিল, সেই শিল্পকর্ম তারা মনে করছিল যে এটা অকেজো হয়ে যাচ্ছে, এজন্য এটাকে আরো গতি করতে হবে। এই ফিউচারিজমের আরেক নাম হলো গতিশীল। বা কোন আন্দোলনটি গতি শিল্পের আন্দোলন নামে পরিচিত, তখন কিন্তু ফিউচারিজম শব্দটি চলে আসবে। এরপরে আসি শিল্প আন্দোলনের নামকরণ কিভাবে হয়েছিল। শিল্প আন্দোলনের নামকরণ সাধারণত সেই আন্দোলনের মূল ধারণা, শৈলী, লক্ষ্য ও প্রভাবকারী ব্যক্তিত্বের উপর ভিত্তি করে হয়। তাহলে একটা শিল্প আন্দোলনের নামকরণ হয় তার মূল ধারণা, শৈলী, লক্ষ্য বা প্রভাবকারী ব্যক্তির উপর ভিত্তি করে হয়। এটা আমরা একটু জেনে রাখি। এই আর কি। বাংলাদেশে উল্লেখযোগ্য তিনজন শিল্প সমালোচক। শিল্প সমালোচক সম্পর্কে আরো প্রশ্ন আসবে, আমি সেগুলো দিব। বাংলাদেশের উল্লেখযোগ্য শিল্পী সমালোচকদের মধ্যে আছে নজরুল ইসলাম, রশিদ চৌধুরী, মুর্তজা বশির। এখানে কিন্তু প্রশ্ন আসতে বলে যে
শিল্প সমালোচক, বাংলাদেশের উল্লেখযোগ্য শিল্প সমালোচক, দিয়ে একটা হাইপেন দেওয়া থাকবে, নিচে অপশন দেওয়া থাকবে। অপশনে নজরুল ইসলাম, রশিদ চৌধুরী, মুর্তজা বশীর, যে কোনো একজন থাকবে, বাকি অন্য কেউ থাকবে। অন্ধকারের শিল্পী বলা হয় কাকে এবং কেন? এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে ভিনসেন্ট ভ্যান গঘকে অন্ধকারের শিল্পী বলা হয় এবং কেন বলা হয়, এই জিনিসটা জানলে এখান থেকে আর একটা প্রশ্ন আপনারা উত্তর দিতে পারবেন। ঠিক আছে, অনেকে হয়তো উত্তর দেবে সে অন্ধকার ভালোবাসতো বলে, এরকম অনেকে উত্তর দিবে, কিন্তু আসলে বিষয়টা এরকম না। সে নিজেকে লুকিয়ে রাখতে ভালোবাসতো, একাকী থাকতে ভালোবাসতো। সে যে সে যে সমস্ত শিল্পকর্মগুলো তৈরি করছিল সেগুলোকে পছন্দ করতো না। যদি সে কাউকে দেখাতো তা নিয়ে ব্যাপক সমালোচনা হতো। সেই সমালোচনার হাত থেকে বাঁচার জন্য সে লুকিয়ে লুকিয়ে শিল্পকর্ম তৈরি করতে শুরু করে এবং কাউকে আর দেখাতে চায় না। এজন্য তাকে অন্ধকারের শিল্পী বলা হয়। কিউবিজমের প্রধান শিল্পী কারা? কিউবিজম, কিউবিজম কিন্তু একটা শিল্প আন্দোলন। কিউবিজমের প্রধান শিল্পী হলেন পাবলো পিকাসো, জর্জ ব্রাক, জুয়ান গ্রিস, ফার্নার্ড লেজ, জেন মেকজিঙ্গার এবং রবার্ট ডিলন। এখানে যে তিনটা নাম বেশি গুরুত্বপূর্ণ সেটা আমি বলে দিচ্ছি: পাবলো পিকাসো, ফার্নার্ড লেজ আর জর্জেস ব্রাক। এই নামগুলো বেশি পরীক্ষায় আসে। গম খেতে কাক শিল্পকর্মটি কার? এখানে প্রশ্ন আসবে এরকম, গম খেতে কাক শিল্পকর্মটির শিল্পী কে? তখন জর্জ ব্রাক, জোয়ান গ্রিস, রবার্ট ডিলন, ভ্যান গগ, এরকম অপশন থাকবে। তখন আপনি উত্তর দিতে পারবেন। এখানে বলা হয়েছে গম খেতে কাক শিল্পকর্মটি বিখ্যাত ডাচ চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গগ। এখানে নিচের কোন শিল্পী ডাচ চিত্রশিল্পী হিসেবে খ্যাতি অর্জন করেন, বা নিচের কে ডাচ চিত্রশিল্পী ছিলেন বা ডাচ চিত্রশিল্পী হিসেবে বিখ্যাত, এরকম অপশন দেওয়া থাকবে নিচে, তখন সহজেই বলতে পারবেন। আর সে তেল রং মাধ্যমে চিত্রকে বিখ্যাত হয়েছিলেন। রেনেসাঁর উল্লেখযোগ্য শিল্পকর্মের নাম, তাহলে রেনেসাঁর যে সমস্ত শিল্পকর্ম তৈরি হয়েছে তার উল্লেখযোগ্য শিল্পগুলো হলো: মোনালিসা, দ্য লাস্ট সাপার, সিস্টেন চ্যাপেলের সাতচিত্র, ডেভিড, দ্য স্কুল অফ অ্যাথেন্স, দ্য বার্থ অফ ভেনাস, প্রিমোভারা বিশেষ উল্লেখযোগ্য। এখান থেকে মোনালিসা শিল্পকর্মটি কার আপনারা সবাই জানেন, দ্য লাস্ট সাপার, সিস্টেন চ্যাপেল, এগুলো সব পর্যায়ক্রমে শিল্পীদের নাম অনুসারে দেওয়া হবে। উল্লেখযোগ্য শিল্প আন্দোলনের নাম, উপরে অনেকগুলো শিল্প আন্দোলনের নিয়ে আলোচনা করছি, এবার দেখুন উল্লেখযোগ্য শিল্প আন্দোলনের মধ্যে আছে ইমপ্রেশনিজম, এক্সপ্রেশনিজম, ফিউচারিজম, কিউবিজম, ফবিজম, দাদাইজম, এইগুলা। আধুনিক শিল্পকলার দুইজন শিল্পীর নাম। আধুনিক শিল্পকলার মধ্যে জয়নুল আবেদিন, যামিনী রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, এগুলো সব আধুনিক শিল্প কলা শিল্পী। পাশ্চাত্যের কয়েকজন শিল্পীর নাম, পাশ্চাত্য তো পশ্চিমা অঞ্চল যেগুলো: মাইকেল অ্যাঞ্জেলো, ভিনসেন্ট ভ্যান গগ, পাবলো পিকাসো, কোলাদ মেনেট, এগুলো সালভাদর ডালি। আমরা হলো প্রাচ্য, প্রাচ্য দেশীয়। আমাদের যে বাংলাদেশ, ভারত, চীন, জাপান, এগুলো সব প্রাচ্য দেশীয়। আর ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, এগুলো সব পাশ্চাত্য, এগুলো একটু মনে রাখবেন। সালভাদর ডালি কে? সালভাদর ডালি ছিলেন একজন বিখ্যাত স্পেনীয় পরাবাস্তববাদ চিত্রশিল্পী। এখানে কতগুলো আইটেম এখানে অ্যাড করে দিয়েছি, আপনারা একবার একটু রিডিং করে রাখবেন তার সম্পর্কে। কিউবিজম বিংশ শতাব্দীর একটি শিল্প আন্দোলন, এতটুকু জানলে হবে না, তারপরে আরো জানতে হবে, যা পাবলো পিকাসো, জর্জেস ব্রাক 1960 সালের দিকে শুরু করেন। ওই যে উপরে আমরা কিন্তু কিউবিজমের শিল্পী সম্পর্কে জেনেছি, যে কিউবিজমের শিল্পীকে জর্জ ব্রাক, পাবলো পিকাসো। তাহলে এই আন্দোলনটা পাবলো পিকাসো এবং জর্জ ব্রাকই কোনো প্রথম শুরু করে। কত সালে? 1960 সালে শুরু করেন। যদি প্রশ্ন আসে যে কিউবিজম শিল্প আন্দোলনটি কত সালে শুরু হয়েছিল,
1907 সালে। লিওনার্দো দা ভিঞ্চি কে? ইতালীয় রেনেসাঁর একজন প্রতিভাবান ব্যক্তি, চিত্রশিল্পী, ভাস্কর, স্থপতি, বিজ্ঞানী। তাহলে যদি বলা হয় বিশ্বের সবচেয়ে প্রতিভাধর ব্যক্তি কে, তাহলে আমরা এক কথায় উত্তর দেব লিওনার্দো দা ভিঞ্চি। কারণ সে চিত্র, ভাস্কর্য, স্থাপত্য, বিজ্ঞানী, কৌশলী থেকে শুরু করে সব ক্ষেত্রে তার অবদান রয়েছে। এজন্য সে জগৎ বিখ্যাত হয়েছে। কালামকারী কি? কালামকারী অনেকে নাম শুনেছেন, অনেকে শুনেননি। কালামকারী এটা এক ধরনের বস্ত্র শিল্প। এই বস্ত্রগুলো পাওয়া যায় ভারতের অন্ধ্রপ্রদেশে। যদি প্রশ্ন আসে যে কালামকারী কোথায় পাওয়া যায়, বা এর কালামকারী প্রচলন সব থেকে বেশি কোথায়, ভারতের অন্ধ্রপ্রদেশে। আর এটি মূলত প্রাচীন হাতে আঁকা ও ব্লক প্রিন্ট করা বস্ত্র শিল্প। বাংলাদেশের সব থেকে বৃহৎ, মানে যাদের সংখ্যা সব থেকে বেশি, তার নাম কি? চাকমা। এদেরকে বলা হয় নৃগোষ্ঠী। সর্ববৃহৎ নৃগোষ্ঠীর নাম হলো চাকমা। কারুশিল্প কাকে বলে বা কারুশিল্প কি? কারুশিল্প হলো এমন এক ধরনের শৈল্পিক কাজ যেখানে দৈনন্দিন ব্যবহৃত জিনিসপত্র দক্ষ হাতের নিপুণতা ও নান্দনিক কৌশল প্রয়োগ করে মণ্ডিত কারুকার্য করা হয়, যা ব্যবহারিক চাহিদা পূরণের পাশাপাশি আনন্দ দেয়। একদম সহজ করে বলে দিতে, এই বইয়ের ভাষায় মনে রাখার দরকার নেই। যে শিল্পকর্ম দৈহিক বা ব্যবহারিক চাহিদা মিটিয়ে, যেসব শিল্পকর্ম ব্যবহারিক চাহিদা মিটিয়ে বা দৈনন্দিন মানুষের চাহিদা মিটিয়ে আবার মানুষের মনে আনন্দ দেয়, যে শিল্পকর্ম ব্যবহারিক চাহিদা মিটিয়ে মানুষের মনে আনন্দ দেয়, তাকে কারুশিল্প বলে। বা যে শিল্প ব্যবহারিক চাহিদা পূরণের পাশাপাশি আনন্দ দান করে, তাকে কারুশিল্প বলে। রোগন কি? এই রোগনও এক ধরনের শিল্পকর্ম। এটি আপনারা অবশ্যই অনেকে বিভিন্ন পার্বণে হাতে মেহেদি পরেন, এটা অনেকটা ওরকমই। রোগন শিল্প বলতে মূলত ভারতের গুজরাট ও আফগানিস্তানের বামিয়ান অঞ্চলে পরিচিত এক ধরনের ঐতিহ্যবাহী রঙিন চিত্রশিল্পকে বোঝানো হয়। তো রোগনের প্রচলন কোথায়? গুজরাট ও আফগানিস্তানে। এখানে এক ধরনের উদ্ভিজ্জ রং ব্যবহার করে এই রোগন তৈরি করা হয়, যা দেখতে অনেকটা বার্নিশ যুক্ত ও উজ্জ্বল হয়, এবং এটি মূলত কাপড়ের নকশা আঁকার জন্য ব্যবহৃত হয়। অনেকে মেহেদি দেন না হাতে, ওই নকশাগুলো, আলপনা টাইপের যে নকশাগুলো, এই রোগন শিল্পে করা হয়। তাহলে কাপড়ের উপরে যে নকশা করা হয় সেটাই কি? এক ধরনের শিল্পকর্ম, তার নাম হলো রোগন শিল্প। আর এটি তো কোথায় প্রচলন আছে? সহজেই বলতে পারবেন, গুজরাট ও আফগানিস্তানের বামিয়ান অঞ্চলে। এরপর দেখেন লিপ্পন। লিপ্পন কি? লিপ্পন হলো ভারতের গুজরাটের কচ্ছ অঞ্চলের একটি ঐতিহ্যবাহী লোকশিল্প, যা মূলত ম্যাড মিরর আর্ট। ম্যাড মিরর আর্ট কাদা ও আয়নার কাজ। মাড মানে কাদা, মাঠ। মাড মিরর আর্ট, মিরর মানে আয়না, আর আর্ট মানে তো জানেন শিল্পকর্ম। কাদা ও আয়নার কাজ নামে পরিচিত। এটি কাদামাটি, উটের গোবর, ছোট ছোট আয়না ব্যবহার করে বাড়ির ভিতরে বাইরের দেওয়ালে নকশা আঁকার একটি শিল্প, যা ঘরকে ঠান্ডা রাখতে ও সুন্দর করতে সাহায্য করে। মাঝে মাঝে আপনারা পত্রিকা বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছেন হয়তো, যে সেখানে এরকম ঝিনুকের বাড়ি, এগুলো সমুদ্র অঞ্চল এলাকায়, কক্সবাজারের এলাকায় এগুলো বেশি দেখা যায়। যে ঝিনুকের চূড়া, আসলে এগুলো কিভাবে তৈরি করে? এগুলো প্রথমে মাটি দিয়ে তৈরি করে, তারপর ঝিনুক বসিয়ে দেয়, নাম দেয় কি? ঝিনুকের চূড়া। ঠিক তেমনি এই শিল্পকর্মগুলো অনেকটা এরকমই, যে প্রথমে তারা মাটি, কাঠ, বিভিন্ন বিষয় দিয়ে এগুলো তৈরি করে, তারপরে কাজ বসিয়ে দেয়, দিয়ে এটা ঐতিহ্যবাহী লোকশিল্প হিসেবে প্রকাশ পায়।
যার নাম হয়েছে লিপন। আর এটি ভারতের গুজরাটের কচ্ছ অঞ্চলে পাওয়া যায়। এই শিল্পকর্মটি প্রচলন আছে ভারতের গুজরাটের কচ্ছ অঞ্চলে। গুজরাটের কচ্ছ অঞ্চলে। এখানে কিন্তু পরীক্ষায় শুধু কচ্ছ লেখা থাকবে, কচ্ছ অঞ্চল। এটা মাথায় রাখবেন। মাওরি অধিবাসীরা কোথায় বাস করে? এটা সবাই জানি, নিউজিল্যান্ডে বাস করে মাওরিরা। পটচিত্র, পট শব্দ তো কাপড়, আর চিত্র মানে তো সবাই জানেন ছবি। এই কাপড়ের উপরে যে চিত্র অঙ্কন করা সেটা হলো পটচিত্র। এখান থেকে কিন্তু যে পৌরাণিক কাহিনী চিত্রিত, যে যে চিত্রে পৌরাণিক কাহিনী বা কাপড়ের উপরে পৌরাণিক কাহিনী অঙ্কিত, কাপড়ের উপরে পৌরাণিক কাহিনী অঙ্কিত, কাহিনী যুক্ত অঙ্কিত চিত্রকে কি বলে? পটচিত্র বলে। এরকম অপশন দেওয়া থাকবে, তখন কিন্তু এইভাবে থাকতে পারে। লোকশিল্প, অর্থাৎ গ্রামীণ সাধারণ মানুষের শিল্পকর্ম হলো লোকশিল্প। গ্রামীণ সাধারণ মানুষের, সাধারণ যারা খেটে খাওয়া মানুষ, তাদের শিল্পকর্ম হলো লোকশিল্প। যেমন নকশিকাঁথা, আলপনা, শিখা, মাটির পাত্র ইত্যাদি। নান্দনিক শিল্প, নান্দনিক শব্দ থেকে আনন্দ, মনোমুগ্ধ করা, আকর্ষণীয়, অর্থাৎ যে শিল্পকর্ম মনকে আনন্দ দেয়, মুগ্ধ করে, এক ধরনের মানসিক প্রশান্তি এনে দেয়, সেটা হলো নান্দনিক শিল্প। আচার, আচার জিনিসটা আসলে কি? এই আচার কিন্তু কুলের আচার না, সেলতের আচার না। এই আচার হলো মানুষের অঙ্গভঙ্গি, বাণী, ক্রিয়াকলাপ, সম্মিলিত বস্তু ইত্যাদি হলো আচার। নকশিকাঁথা, সাধারণ কাঁথার উপরে যখন গ্রামীণ নারীরা নকশা করে, বিভিন্ন ধরনের নকশা, ফুল, লতা পাতা, গাছ, বিভিন্ন প্রাণী, চোখের, মানুষের বিভিন্ন অঙ্গের, এগুলো হলো নকশিকাঁথা। এরপরে দেখেন নৃগোষ্ঠীর শিল্পকলা কি। নৃগোষ্ঠী কি আর নৃগোষ্ঠীর শিল্পকলা কি, দুইটা কিন্তু আলাদা জিনিস। ক্ষুদ্র নৃগোষ্ঠীরা যে সমস্ত সংস্কৃতি, বিশ্বাস, তাদের যে আচার অনুষ্ঠান, এগুলো নৃগোষ্ঠীর সংস্কৃতি হিসেবে পরিচিত, কালচার হিসেবে পরিচিত। আর তাদের এই সাংস্কৃতিক জীবন, রাজনৈতিক, অর্থনৈতিক সবকিছু পরিচালনা করার জন্য তারা যে সমস্ত স্থাপত্য তৈরি করেছে, ভাস্কর্য তৈরি করেছে, যে সমস্ত ছবি অঙ্কন করেছে, এই সমস্তটা মিলেই হলো শিল্পকর্ম। একটা শিল্পকলার বা একটা বিষয় বা একটা সভ্যতার শিল্পকর্ম বা শিল্পকলার কথা আলোচনা করতে গেলে তিনটা জিনিস চলে আসবে: চিত্রকলা, স্থাপত্যকলা, ভাস্কর্য। এই তিনটা জিনিস চলে আসবে। ক্ষুদ্র নৃগোষ্ঠী বলতে এমন একটি মানব গোষ্ঠীকে বোঝানো হয় যারা একটি দেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী থেকে আলাদা, নিজস্ব ভাষা, সংস্কৃতি, ধর্ম, সামাজিক রীতিনীতি, জীবনধারা অনুসরণ করে এবং নিজেদের স্বতন্ত্র পরিচয়ে প্রস্তুতি লাভ করে। সমতল ভূমির আদিবাসী নৃগোষ্ঠীর নাম আমরা এখন জানবো। এখান থেকে কিন্তু 3 থেকে 4টা প্রশ্ন আপনারা পাবেন, এমসিকিউ আকারে তৈরি করতে পারবেন। দেখেন, বাংলাদেশের সমতল ভূমি উল্লেখযোগ্য ক্ষুদ্র নৃগোষ্ঠী হলো সাঁওতাল, উরাও, মুন্ডা, মাহাতো, রবিদাস, রাজবংশী, বর্মন, ওরাও, কোল, মণিপুরী, যারা পর্যন্ত রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, সিলেট ও ঢাকা অঞ্চলে বসবাস করে এবং তাদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য ধারণ করে চলেছে। মৃত সংক্রান্ত আচার অনুষ্ঠান, আচার অনুষ্ঠান তো আগে জানলেন কি? এর মৃত্যু সম্পর্কে আচার অনুষ্ঠান: কুলখানি, চল্লিশা, শোকসভা, মিলাদ মাহফিল, কোরআনখানি, স্মৃতিচারণ সভা, শ্রাদ্ধ, বার্ষিকী, এগুলো। টেরাকোটা শিল্প কি? টেরাকোটা জিনিসটা কি আগে সেটা জানি না। টিরা শব্দের অর্থ মাটি, আর কোটা শব্দ অর্থ পুরানো, অর্থাৎ মাটি পুড়িয়ে যে সমস্ত শিল্পকর্ম তৈরি করা সেটাও টেরাকোটা শিল্প। জন্ম সংক্রান্ত অনুষ্ঠানের নাম কি? জন্ম সংক্রান্ত 3টা অনুষ্ঠান বা অনুষ্ঠানের নাম হলো অন্ন, প্রাশন, মুন্ডন, এইগুলাই।
নামকরণ। প্রতীক জিনিসটা আসলে কি? প্রতীক এর কোনো কোনো বিষয়কে নিদর্শন বা নির্দেশক হিসেবে ব্যবহার করা হয়। কোনো বিষয়ের নির্দেশক হিসেবে যদি কোনো কিছু ব্যবহার করা হয় সেটা হবে তার প্রতীক। যেমন আমরা একে বিভিন্ন ভাবে চিনি, কেউ বলি চিহ্ন, কেউ বলি সংকেত, কেউ বলি প্রতিচ্ছবি। অর্থাৎ কোনো বিষয়বস্তু বা কোনো বিষয়ের নির্দেশক হিসেবে যেটি ব্যবহার করা হয় সেটি হলো প্রতীক। এর এক একজন এক এক নামে চেনে। মাতৃপ্রধান দুটি নৃগোষ্ঠীর নাম বা তাদের প্রধানগণ, বাড়ির প্রধানগণ মাতাই হয়, অর্থাৎ মা তাদের প্রধান। আমাদের যেরকম পিতা, তাহলে বাঙালির পিতৃপ্রধান আর মাতৃপ্রধান হলো গারো, খাসিয়া ও সাঁওতাল। কিসের ভিত্তিতে নৃগোষ্ঠীকে চিহ্নিত করা যায়? যে তারা কি নৃগোষ্ঠী নাকি আমাদের মতো সাধারণ মানুষ, এটা পার্থক্য কিভাবে বুঝবো? নৃগোষ্ঠীকে মূলত সাধারণত ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য, ধর্ম, রীতিনীতি, ইতিহাস ও ভৌগোলিক অবস্থান, বংশগত দৈহিক বৈশিষ্ট্য ইত্যাদির ভিত্তিতে আমরা চিনতে পারি। আদিম শিল্প কি? আদিম যুগে যে সমস্ত শিল্পকর্ম তৈরি হয়েছে সেগুলো হলো আদিম শিল্প। যেমন গুহাচিত্র, এটাই। সৃষ্টিশীলতা কি? সৃষ্টিশীলতা বলতে বোঝায় নতুন ও মৌলিক ধারণা, সমাধান, শিল্পকর্ম বা আবিষ্কার করার ক্ষমতা, যেখানে বুদ্ধি ও জ্ঞানের সমন্বয়ে কিছু নতুন সৃষ্টি করা হয়। গোত্র কাকে বলে? একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। গোত্র বলতে সাধারণত হিন্দু ধর্ম অনুসারে একটি নির্দিষ্ট পিতৃ পুরুষীয় বংশধারাকে বোঝানো হয়, যা প্রাচীন ঋষিদের থেকে উদ্ভূত এবং বংশ পরম্পরায় প্রভাবিত হয়। তাহলে গোত্র বলতে সাধারণত হিন্দু ধর্ম অনুসারীর একটি নির্দিষ্ট পিতৃ পুরুষীয় বংশধরকে বোঝানো হয়। মিনিয়েচার, ছোট আকারের, ক্ষুদ্র বা ছোট আকারের যেসব শিল্পকর্ম তৈরি করা সেগুলো মিনিয়েচার। ছাপচিত্র, যে সমস্ত ছবিগুলো বা চিত্রগুলো ছাপের মাধ্যমে তৈরি করা হয় তাকে ছাপচিত্র বলে। স্মৃতিসৌধের নকশাকার কে? এটা সবাই জানেন আপনারা, এবং কোথায় অবস্থিত? স্মৃতিসৌধ ঢাকা থেকে 35 কিলোমিটার উত্তর পশ্চিমে সাভার ধামরাই অবস্থিত। আর এর নকশাকার মইনুল হাসান। মৌলিক রং তিনটি: লাল, নীল, হলুদ। মুরাল শব্দের অর্থ দেয়াল চিত্র বা দেওয়ালে অঙ্কন। এই মুরাল নিয়ে আগের দিনও বলেছি আমি। আর এর অর্থ হলো দেয়াল চিত্র বা দেয়ালে অঙ্কন। এই যে বিভিন্ন টাইলস, টেরাকোটা, এই পোড়ামাটির যে ফলক, এগুলো দিয়ে এর সমন্বয়ে এই মুরাল তৈরি করা হয়। এরপর দেখেন তেল রং কি? তেল রং দ্বারা ক্যানভাসে চিত্র আঁকানো হয় তাকে তেল রং চিত্র বলে। বা তেল রং চিত্র, তেল রং কি? এখানে প্রশ্নটা উত্তর এরকম হবে, তেল রং কি? তেলের সাথে রং মিশ্রণের ফলে, তেলের সাথে বিভিন্ন রং মিশ্রণের ফলে যে বিষয়টা আমরা পাচ্ছি সেটা তেল রং। আর তেল রং চিত্র কি? তেল রং চিত্র চিত্রের সাথে, অর্থাৎ তেল রং চিত্র রঙের সাথে তেল মিশিয়ে বা তেলের সাথে রং মিশিয়ে যে চিত্র অঙ্কন করা হয় তাকে তেল রং চিত্র বলে। তেলের সাথে রং মিশিয়ে অথবা রঙের সাথে তেল মিশিয়ে যে চিত্র অঙ্কন করা হয় তাকে তেল রং চিত্র বলে। লাল ও নীল রং মিলে কি হয়? বেগুনি। লাল নীল মিলে বেগুনি। মৌলিক রং এবং যৌগিক রং। মৌলিক রং মানে যে সমস্ত রংগুলোকে আর ভাঙা যায় না, সেটা হলো তিনটি। আর যে সমস্ত রংগুলোকে ভাঙা যায়, যেমন আমরা নীল এবং হলুদ মিলে আমরা পাচ্ছি সবুজ। নীল এবং হলুদ মিলে আমরা পাচ্ছি সবুজ। ঠিক তেমনি লাল আর নীল মিলে বেগুনি। এই যে আমরা রংগুলো পাচ্ছি এগুলো হলো যৌগিক রং। আর লাল লালি, নীল নীলি, হলুদ হলুদি, এরা সবই মৌলিক রং। একটা শিল্পকর্ম যদি আমি সৃষ্টি করতে যাই বা তৈরি করতে চাই, তার কিন্তু নির্দিষ্ট কিছু উপকরণ লাগে। সেই উপকরণগুলোর মধ্যে থাকতে পারে রং, তুলি, ক্যানভাস, চারকোল, বোর্ড, কিলিপ ইত্যাদি। আমরা ড্রয়িং এবং আদর্শ ড্রয়িং। ড্রয়িং মূলত রেখার সাহায্যে কোনো বিষয়বস্তু ফুটিয়ে তোলা হলো ড্রয়িং। আর আদর্শ ড্রয়িংটা আসলে কি? আদর্শ ড্রয়িং হলো তার কি নিজস্ব পরিপ্রেক্ষিত, কম্পোজিশন, সঠিক পরিপ্রেক্ষিত থাকতে হবে,
সঠিক কম্পোজিশন থাকতে হবে, রেখার ভিতরে ছন্দ আলো ছায়া থাকতে হবে, তাহলে সেটা কি আদর্শ ড্রয়িং হবে বা আদর্শ ড্রয়িং চিত্র হবে। সৈয়দ আব্দুল্লাহ খালিদ কে? সৈয়দ আব্দুল্লাহ খালিদ একজন ভাস্কর্য শিল্পী বাংলাদেশের। সৈয়দ আব্দুল্লাহ খালিদ কিন্তু বাংলাদেশের একজন নামকরা ভাস্কর্য শিল্পী। টেরাকোটা শব্দের অর্থ পোড়ামাটির ফলক, এর আগেই বলেছি। পরিপ্রেক্ষিত হলো ছবি আঁকতে অবস্থাগত ও তারতম্যের কারণে কোনো বস্তুর আকার আকৃতি আয়তনের যে পরিবর্তন ঘটে। আপনি একটা ছবি অঙ্কন করছেন, ছবিটা ছোট না বড়, কাছে না দূরে, সোজা না কাত, এই যে বিষয়গুলো আপনি পরিমাপ করছেন, বিভিন্ন আকার আকৃতি দেখভাল করছেন, এটাই হলো পরিপ্রেক্ষিত। প্রাগৈতিহাসিক মানুষের চিত্রপট কি ছিল, বা প্রাগৈতিহাসিক মানুষেরা কিসের ছবি অঙ্কন করতো, কোথায় ছবি অঙ্কন করতো, এই জিনিসটা আপনাদের বলতে হবে। দেখি কে বলতে পারে। তৃষ্ণা সরকার বলেন। তৃষ্ণা সরকার। স্যার গুহায়, পাথরের গুহায়। পাথরের গুহায়। উত্তর এখনো সমস্যা আছে, উত্তর সঠিক হয় দেয়ালে দেয়ালে স্যার। দেওয়ালে। এখনো স্যার আমি সঠিক হয়নি। কথা বলে বুঝি স্যার, শোনা স্যার যায়নি। পাথরের গায়ে হবে না? স্যার গুহার দেয়ালে। গুহার দেওয়ালে, এটাই সঠিক উত্তর হবে, গুহার দেওয়ালে। গুহার দেয়ালে, আচ্ছা। হ্যাঁ। আদিম মানুষের চিত্রপট, আদি শিল্পীদের চিত্রপট। চিত্রপট মানে কি? যেখানে তারা ছবি অঙ্কন করত, সেটা হলো চিত্রপট। গুহার দেয়ালে গত ক্লাসের আলোচনা ছিল এটা, সেখান থেকে কিছু প্রশ্ন অ্যাড করেছি যে আপনাদের ধারণা দেওয়ার জন্য, যেন ভুলে না যান। এখন বেবি হালদার আপনার সাউন্ড অন করেন এবং বলেন আদিম মানুষেরা কেন ছবি অঙ্কন করত। বেবি হালদার বলেন আদিম মানুষের ছবি আঁকার উদ্দেশ্য ছিল কি? প্রশ্ন কিন্তু এরকমই আসবে, আদিম মানুষের ছবি অঙ্কনের উদ্দেশ্য কি, বা চিত্র অঙ্কনের উদ্দেশ্য কি? বেবি হালদার আপনি কি শুনতে পাচ্ছেন? বেবি হালদার মনে হয় শুনতে পাচ্ছে না। জীব জন্তুর হাত থেকে নিজেকে আক্রমণ মানে রক্ষা পেতে স্যার। এটা কি নিজে নিজে মানে স্যার, মানে হিসাব নিকাশ করার জন্য। জি না স্যার, শিকারীর উদ্দেশ্যে। স্যার মনের ভাব প্রকাশ করার জন্য। সবগুলোই উত্তর সঠিক, কিন্তু এই সবগুলোর উত্তর একটা। সব, হিংস্র ব্যক্তির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমি বলতে চাচ্ছি যে আদিম মানুষের চিত্র অঙ্কনের উদ্দেশ্য কি? সবগুলো উত্তর সঠিক, কিন্তু এই সবগুলো উত্তরের একটা শব্দ হবে, মানে ছোট্ট একটা স্যার শব্দ। নিজেদের মধ্যে যোগাযোগ, স্যার আত্মরক্ষা। পরস্পরের মধ্যে যোগাযোগ। স্যার নিজেদের বিশ্বাসের জন্য। বিশ্বাসের জন্য। জীবি- জীবিকা নির্বাহের তাগিদে। এই প্রভাস মিস্ত্রির উত্তরটাই অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হয়েছে, ঠিক আছে। সে একদম যথাযথ উত্তর দিয়েছে। আপনারা যতগুলো অপশন বলছেন সবগুলোর একটাই হলো জীবন জীবিকা নির্বাহের তাগিদে, এইটাই হলো উত্তর হবে। আপনারা যতগুলো উত্তর বলছেন সবগুলো উত্তর সঠিক, কিন্তু স্যার চারটে অপশন থাকবে না? স্যার, চারটে অপশন থাকবে না? অবশ্যই অপশন থাকবে। চারটা অপশন থাকবে, চারটা অপশনেই আপনার মনে করেন যে আপনার যেগুলো বলছেন ওইগুলো থাকলো, পূর্বভাস মিস্ত্রি যেটা বলছে সেটাও থাকলো, তখন আপনি কোনটা দেবেন? স্যার এখন আর মানে এমনই করতে হবে যে একদম মুখস্থ করে ফেলতে হবে ওইটে, তারপরে দেওয়া যাবে। ধন্যবাদ। এই তো আপনারা পড়ছেন, কিন্তু এই যে কিছু কিছু কনফিউশনাল আছে, এগুলো এই আলোচনা করতে করতেই শেষ হয়ে যাবে।
আলোচনার মাধ্যমে সেগুলো মিটে যাবে। আমি আপনাদের আজকে আবারও 50টি প্রশ্ন দিব, এই 50টি প্রশ্ন সুন্দরভাবে আয়ত্ত করবেন। তাহলে আপনাদের গত দিনের 50টা আর আজকে 50টা একসাথে আমি 100টা প্রশ্ন দেব। আর 100টা প্রশ্নের উপরে আগামী সপ্তাহে, অর্থাৎ আগামী থিওরি যেদিন ক্লাস হবে সেই দিন সর্বনিম্ন হলেও এক একজনের 3টা 4টা 5টা করে ভাগে পড়তে পারে প্রশ্ন। স্যার একটা কথা বলতে চাচ্ছি স্যার, ওই আমরা যে প্রশ্নটা আপনি দিবেন সেই প্রশ্নটা আমরা কি খাতায় ছোট ছোট করে মানে নোট করতে পারি, মানে মানে উত্তরটা অবশ্যই, শুধু? অবশ্যই। তাহলে সেটা তো তাহলে সুবিধা হবে, জানা স্যার? হুম, অবশ্যই। কেন? অবশ্যই। এখন আমরা এক কথায় উত্তরগুলো আগে একটু শেষ করছি, তারপর এমসিকিউ তে যাব। ঠিক আছে, আমরা ধারাবাহিকভাবে শেষ করতে করতে যাচ্ছি। স্যার প্রশ্নগুলো কি ইমেইলে দেবেন? হ্যাঁ, আপনাদের জিমেইলে দেওয়া হবে।